আজকে আমি তোমাদের একটা নতুন গল্প শোনাবো। গল্পটা হলো দুর্যোগের রাত। চলো গল্পটা শুরু করা যাক। ঠিক 1962 সালের কথা। আমার বয়স তখন 21 বছর। রেলের চাকরি পেয়ে মেদিনীপুরে আছি। তখন বৈশাখের শেষ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি ভোর সকালে। তার উপর ঝাঁঝা রোদ্দুরে আবার ঠিক কুলে খালাসির কাজ। মেদিনীপুর শহরে প্রান্তিক কসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের ঠিক তাঁবু পড়েছে। ব্রিজে স্ক্যাম্পিং হচ্ছে তখন। সারাটা দিন রোদে কাজ করতে করতে অক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি। হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেঘ এল। আমাদের সঙ্গে ছিল গুণধর মেঘ। বলল, ওরে বাবা, এই যে ঈশান মেঘ, বৃষ্টিতে একটু হবেই হবে। আমি বললাম, হোক না, হলে তো বাঁচি। সারাটা দিন যা গেল, একটু যদি বৃষ্টি হয় তো একটু স্বস্তি পাই। আমাদের সঙ্গে যারা কাজ করছিল, কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে যায়। রইল শুধু গুণধর আর গোষ্ঠদা। গোষ্ঠদা হলো একটা সুন্দর কার্পেন্টার। বীজের কাজ তো, তাই রেলের স্লিপারে কাঠবিট করতে, কাঠ ছেদ করতে কার্পেন্টার সবসময় লাগে। তাই সবসময় প্রয়োজন তাদের। তা সেই গোষ্ঠদা ও গুণধর দুজনেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে। নদীর ধারে নির্জন স্থানে সেই তাঁবুর মধ্যে রইলাম আমি একা। কিছুতেই থাকতে চাইনি আমি, কেননা এই দুর্যোগের পূর্বাভাস, আবার তার উপর সেই ভয়ঙ্কর নির্জনতা। অথচ উপায় নেই। একজন অত্যন্ত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে। ঠিক তাঁবু পাহারা দেওয়ার জন্য চৌকিদার একজন থাকে, তবে সে লোকটা আজ 2 দিন হলো অনুপস্থিত। চৌকিদারের নাম জগাইদা। বড় ভালো মানুষ তিনি। বয়স হয়েছে। আমাকে বলে, এসব কাজ ঠিক তোমাদের নয়, এর কোনো ভবিষ্যৎ নেই। এ কাজ ছেড়ে কোনো অফিস টফিসে যাতে ঢুকতে পারো সেই ধান্দা লাগাও তো দেখি লাগাও। জগাইদা তো বলেই খালাস, কিন্তু অফিসের চাকরি আমাকে দেবে কে? তা শুনেই যাই জগাইদার কথা। আর শত কষ্ট সহ্য করেও চাকরিটা আমি বজায় রাখি। হাজার হলেও রেলের চাকরি তো, তাই একটু মায়া পড়ে গেছে। যাই হোক, সবাই চলে গেল। এবার আমি একা মনমরা হয়ে বসে রইলাম। হঠাৎ আমার শরীরের ওপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও। চারিদিক অন্ধকার হয়ে আসছে, তবুও কোনো রকম আলোটা জ্বালালাম। হঠাৎ একটা ঝড় উঠল। প্রথমে গুঁগো করে একটা শব্দ, তারপর কড়কড় করে কয়েকটা বজ্রপাত। আলোর চাবু একটা দিক থেকে দিগন্তে ছুটে গেল। আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন। সত্যি বলতে কি, এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো। যত রাগ হলো আমার গুণধর গোষ্ঠদার উপর। আমাকে এইভাবে একা রেখে চলে যাওয়াটা কি উচিত হলো? আসলে বাজার করতে যাওয়াটা ওদের আছিল। ওরা গেল সেই নেশা করতে। বাজার হয়তো করবে, কিন্তু আস্তানা করলেও কোনো ক্ষতি ছিল না। এখন আমি এখানে বসে বসে কি করি বলো তো? এই নির্জনে ভূতের ভয়, আবার সাপেরও ভয়, সবকিছু আজ পেয়ে বসলো আমাকে। এই দুঃসময় মনে মনে আমি ভগবানকে ডাকতে লাগলাম।
এমনি কি এও ঠিক করলাম, এই চাকরি আর নয়, কাল সকাল হলেই পালাবো। গার্ডেনিতে কর্তাদের বলবো শালিমার স্টেশনে পোস্টিং দেন তো ভালো, না হলে এই চাকরি থেকে আমি ইস্তফা রাখলাম। আমার এইসব চিন্তা ভাবনার মধ্যেই দেখি একটা টর্চ হাতে করে কে যেন দ্রুত আমার দিকে ধেয়ে আসছে। শুধু আসছে নয় গো, শুধু আসছে নয়, আমার নাম ধরেও ডাকছে। আমি ঠিক তাঁবু থেকে বেরিয়ে এসে দেখি না জগাইদা। জগাইদা রক্তচক্ষুতে বললেন, শয়তান, শয়তান দুটো কোথায় রে? আমি বললাম, ওরা তো বাজারে গেছে গো। বাজারে গেছে? এই নির্জনে তোকে একা রেখে বাজারে যাওয়া হয়েছে? তার উপর এই দুর্যোগ, আমি না থাকলেই দেখি ওদের সাহস খুব বেড়ে যায়। কিন্তু জগাইদা, তুমি এই দুদিন কোথায় ছিলে গো? আর বলিস না, আর বলিস না ভাই, গিয়েছিলাম একটু মেয়ের বাড়ি, তা সে কি বিপদ। যাক যাক যাক, সে কথা। আমি যখন এসে পড়েছি তখন আর তোর কোনো চিন্তা নেই, কিন্তু এইখানে এক মুহূর্ত আর থাকিস না রে, থাকিস না। কেন জগাইদা, এই অন্ধকারে আমি কোথায় যাব? চল চল, তোকে আমার পরিচিত একজনদের বাড়িতে রেখে আস। এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায় বল? তাছাড়া আকাশের যা অবস্থা, তাতে ঝড় এক্ষুনি উঠলো বলে একটু পরেই তাঁবু টাবু কোথায় থাকবে তা কে জানে। বলার সঙ্গে সঙ্গে দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎ ধুলোবাড়ি হয়ে বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎই ধুলোবাড়ি উড়িয়ে চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। তারপর দেখি বাঁধের ওপর আমরা দুজন, কিন্তু তাঁবু উধাও। এরপর মুষলধারে বৃষ্টি নামলো। জগাইদা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন সেই গোয়ালার বাড়িতে। এসে হাঁক ডাক করতেই, বাবু, বাবু গো, ও বাবু। এসে হাঁক ডাক করতেই বাড়ির লোকজন একটু বেরিয়ে এলো। জগাইদের বিশেষ পরিচিত এরা। জগাইদা বললেন, আজ রাতটুকুর মতো এই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও তো, দাও দেখিনি, একটু আশ্রয় দাও। ভয় পাবে না, ভদ্রলোকের ছেলে। এরকম ফাঁকা জায়গা এই দুর্যোগে থাকতে পারে কখনো বলো? তোমরাই বলো না, বলো। আমি তো আশ্রয় পেলাম, কিন্তু জগাইদা, বললাম, জগাইদা তুমি কোথায় যাবে? সেই তাঁবুর তো কোনো চিহ্ন নেই, তার উপর এইরকম ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে বটে, বৃষ্টিও পড়ছে, আর শিলাবৃষ্টিও হতে পারে। জগাইদা বললেন, হো হো, আমি তো চৌকিদার, এটাই তো আমার ডিউটি ভায়া, ভয় পেও না। না হলে রেলের এত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলেই সব উধাও হয়ে যাবে। সেটা বুঝলাম, কিন্তু এই দুর্যোগে তুমি থাকবে কি করে গো? আমার চিন্তা তুই করিস না, করিস না। আমি হচ্ছি জল কাদার মানুষ, এসব আমার গায়ে সওয়া। আমি সেই রাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যি বেঁচে গেলাম। ওদের বাড়িতে পোস্ত তরকারি, মোরলা মাছের টক আর পেট পুড়ে ভাত খেয়ে আরামে শুলাম বটে, কিন্তু জগাইদার চিন্তায় আর ঘুম হলো না। কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরও প্রবল রূপ ধারণ করলো। ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল আমার। ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি, এমন সময় গুণধর গোষ্ঠদার ডাকে ঘুম ভাঙল। দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও ঠিক কাটেনি, একেবারে নিশিভোর যাকে বলে। গুণধর বলল, শোন শোন, আমরা স্টেশন ধরে যাচ্ছি জগাইকে দেখতে, তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক, বুঝলি? বেলায় একদম স্টেশনে চলে যাবি। চমকে উঠলাম আমি,
সে কি, কেন? মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদাকে সাপে কামড়েছে। মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মারা গেছে। একেবারে জাত কেউটোয় কেটেছে জগাইদাকে, বুঝলি? দারুণ বিষ তার। আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। ওদের কথা সত্যি যদি হয়, তাহলে কাল সন্ধেবেলা কি আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল। আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছালাম। তখন সেখানে অনেক লোকজন, আমাদের কুলি খালি ছাড়াও অনেকে আছে। সবাই বলল, আমরা আমরা তো তোমার কথাই ভাবছিলাম গো, তোমার কথাই ভাবছিলাম। কি দুর্যোগই না গেল কাল, বলো? ওই দুর্যোগই না গেল। তা তিনজন সহকর্মীকে আমরা হারালাম। জগাইদা তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে মারা গেল, আর গুণধর আর গোষ্ঠও মারা গেল ফাঁকা মাঠে বজ্রপাতে। কখন, কি করে হলো এসব? আর বলো না, আর বলো না। কাল সন্ধ্যাবেলা নেশা করতে গিয়ে আমার তো হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে। মনো আবার হয় নাকি? আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম। তখনই এবং সোজা বাড়িতে। সমাপ্ত। আমাদের এই গল্পের দ্বিতীয় পার্ট শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।